হয়েছে এবং আমাদের যে ভৌগোলিক দূরত্ব ভারত সৃষ্টি করে দিয়েছিল 1971 সালে এই ব্রিটিশদের মাধ্যমে খেলে। কারণ এত দূরত্বের দুইটি দেশ, অথচ এই দুইটি দেশের মধ্যে একটা ইস্ট পাকিস্তান আর একটা ওয়েস্ট পাকিস্তান করেছিল। অর্থাৎ পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে এত দূরত্বর কারণেই কিন্তু পশ্চিম পাকিস্তান সবসময় চেষ্টা করেছিল তারা ডোমিনেটিং করার জন্য। আর এটা ভারত অনেক আগেই বুঝেছিল যে তারা যেহেতু তাদের মধ্যে একটা সেকেন্ড ব্যালেন্স থাকবে না, যার কারণে তারা যে কোনো সময় স্বাধীন হবে। আর এই সুযোগটি 1971 সালে ভারত নিয়েছিল। কারণ পাকিস্তান পারমাণবিক দেশ, ভারত পারমাণবিক দেশ। এই পারমাণবিক দেশ দুইটি দেশের মধ্যে যদি খেলতে চাইলে পাকিস্তানকে অর্ধেক করতে হবে, ছোট করতে হবে। সেই নীতির পদ্ধতিতে থেকেই কিন্তু ভারত এই কাজটা করেছিল। অথচ বিভিন্ন মিডিয়াতে প্রচার করা যায় ভারত কত সুন্দর বন্ধুত্বের পরিচয় দিয়েছে, সেটা কিন্তু বন্ধুত্বের পরিচয় ছিল না। এটা একটা রাজনৈতিক খেলা ছিল, পলিটিক্যাল গেম ছিল। যেই পলিটিক্যাল গেম আমাদের 1971 সালের প্রেতাত্মারা বুঝতে পারে নাই। শেখ মুজিব তো অবশ্যই না। শেখ মুজিব উনি গটি বাটি সুটকেট মুটকেট গুছিয়ে সে চলে গিয়েছিল পাকিস্তানের কারাগারে, কথিত কারাগারে, যে কারাগারে থেকে বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি মানুষের উপরে একটা অত্যাচারের গ্লানি উনি চাপিয়ে দিয়েছিল। তারপরেও বাংলাদেশ যেভাবে যুদ্ধ করেছিল, এদেশের অদম্য সাহসীরা যেভাবে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধ থেকে এটা খুবই অনুমেয় ছিল যে খুব দ্রুতই পাকিস্তানের সেনাবাহিনীকে যেভাবেই হোক আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমা থেকে তাদের প্রতিহত করবে, সেই কাজটা করতেছিল। কিন্তু ইতিমধ্যেই ভারত খুব আগ বাড়িয়ে পোদ্দারি করতে এসে 3 ডিসেম্বর এসে তারা বাংলাদেশের যে যুদ্ধ, সেই যুদ্ধকে একেবারেই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি থেকে উদ্ধার করেছিল। কিন্তু আমরা এটা খুবই জানি, ভালোভাবে সিরিয়াসলি জানি যে বাংলাদেশের মানুষ সেটা যুদ্ধ করে খুব সুন্দরভাবে স্বাধীন করতে পারতো। যাই হোক, সেই পরিস্থিতি মানুষ 1971 সালের মানুষগুলো বুঝে নেয়, 1971 সালের রাজনৈতিক নেতারা বুঝে নেয়। আজকের নেতারা বুঝতে পারছে যে পাকিস্তান আমাদের দেশের একটা অসীম বন্ধু হতে পারে। এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ লাগে বা অন্য কোনো দেশের যুদ্ধ লাগে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে পাকিস্তান। এটা অলরেডি ইলিয়াস সাহেব, পিনাকি সাহেবরা বলে গেছেন। এই কথাটা কিন্তু একেবারে চিরন্তন সত্য কথা। ভারত যে খেলার চেষ্টা করে নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপ, ভুটানের সাথে, সেই খেলা কিন্তু আমাদের বাংলাদেশের সাথেও খেলার অনেকবার চেষ্টা করেছে। সেই চেষ্টার ইতিমধ্যেই খুব সদুত্তর পেয়ে গেছে এবং প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু একেবারেই ঠান্ডা মাথার খেলোয়াড়, উনি খেলে দিয়েছেন অলরেডি। আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে ফেলেছেন। বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা স্বাধিকারের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু আমরা সকলেই এক। এটা আমাদের বিভিন্ন চ্যানেলে অলরেডি প্রচারিত হয়েছে এবং এটা আমরা সকলেই জানি। আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমাদের যারা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ডিক্লারেশন দিয়েছে ভারতকে যেভাবে হোক প্রতিহত করতে হবে এবং ভারতের সাথে যে বাণিজ্যিক একটা ভালো সম্প্রীতির বজায় ছিল, সেই বাণিজ্যিক সম্প্রীতিটা আরো কমিয়ে আনতে হবে। তাহলেই তাদের নজরদারি কমবে, তাদের সাংস্কৃতিক আগ্রাসন কমবে, তাদের আমাদের অর্থনৈতিক মেরুকরণ যে চিন্তা ভাবনা চেতনা করে, সেই জিনিসগুলোও কমবে। আপনার ইন্টারেস্টটা কি আমি এটা বুঝতে পারছি না। শেখ হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সে কারণে তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। এটা মানবিকতার দিক থেকে হয়তো। আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, তখন রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, যখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন, তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি।
আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়, লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমরা তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে রাষ্ট্র হিসাবে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ। আপনি সমগ্র ভারতেও এরকম 0.01% সাংবাদিক পাবেন না। এই সাংবাদিক ভাদুরী যে কথাগুলো বললো, এই কথাগুলো কিন্তু দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সুতরাং আমরা বাংলাদেশ এবং ভারতের মানুষ যদি সচেতন হয় তাহলেই দেখবেন আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অটুট করতে আমরা সমর্থ হব এবং দুই দেশের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটা চিরস্থায়ী রূপ লাভ করবে। এর ফলে কি হবে, এই সমস্ত অঞ্চলে খুব সুন্দরভাবে মানুষ তার ধর্মকর্ম করতে হবে, চাকরি বাকরি করতে পারবে, সব ধরনের জীবিকা নির্বাহ করতে পারবে। এরকমই হওয়া উচিত আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তাহলেই ভারত তার যোগ্য মর্যাদা পাবে, বাংলাদেশ তার যোগ্যতা মর্যাদা পাবে। এই মর্যাদা নিশ্চিত করতে আমাদের জনগণের ঐক্য খুবই জরুরি বলে আমি মনে করি। আরো যেসব কথা জানা জরুরি, এই ভিডিও শেষ করলে আপনি আরো বিস্তারিত বুঝতে পারবেন যে আমাদের দুই দেশের সম্পর্কে ভালো সম্পর্ক সৃষ্টি করতে আমাদের কি কি পদক্ষেপ বাদ আছে এবং কি কি করণীয় আছে, সেই সম্পর্কে দিকে চলুন আমরা একটু দেখি। ইউনুস কিন্তু একেবারেই ঠান্ডা মাথার খেলোয়াড়, উনি খেলে দিয়েছেন অলরেডি। আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে ফেলেছেন। বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা স্বাধীনতার প্রশ্নে, আমরা স্বাধিকারের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু আমরা সকলেই এক। এটা আমাদের বিভিন্ন চ্যানেলে অলরেডি প্রচারিত হয়েছে এবং এটা আমরা সকলেই জানি। আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমাদের যারা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ডিক্লারেশন দিয়েছে ভারতকে যেভাবে হোক প্রতিহত করতে হবে এবং ভারতের সাথে যারা বাণিজ্যিক একটা ভালো সম্প্রীতির বজায় ছিল, সেই বাণিজ্যিক সম্প্রীতিটা আরো কমিয়ে আনতে হবে। তাহলেই তাদের নজরদারি কমবে, তাদের সাংস্কৃতিক আগ্রাসন কমবে, তাদের আমাদের অর্থনৈতিক মেরুকরণ যে চিন্তা ভাবনা চেতনা করে সেই জিনিসগুলো কমবে। আমরা সকলেই বিশ্বাস করি প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের নীতি থেকে বের হয়ে আসবে, তারা রেকটিফাইড হবে, তাদের রেসপন্সিবল সাংবাদিকতা করবে এবং ভালো সাংবাদিকতা আমাদের বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিবে। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের রিপোর্ট করা শুরু করেছে বাংলাদেশের মানুষের পক্ষে। সুতরাং তারা রেকটিফাইড হলে, আমাদের দেশের মানুষের সার্বভৌমত্বের রেকটিফাইড হলে, আমাদের জাতীয়তাবাদ এক্সট্রিম লেভেলে চলে গেলে, ভারত কেন, ভারতের চাইতে বড় বড় শক্তি আমেরিকা, রাশিয়া, এরাও কিন্তু আমাদের সাথে মোকাবেলা করে পারবে না। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু ট্যালেন্সি আছে। বাংলাদেশের মানুষ পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় পড়ায়নি এবং পড়েনি। সুতরাং বাংলাদেশের মানুষ, যদিও মনে হচ্ছে আপনার 20 কোটি মানুষ, কিন্তু 20 কোটি মানুষের মধ্যে যে সাইকোলজি ডেভেলপ হয়েছে, 20 কোটি মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ জাগ্রত হয়েছে, সেই জাতীয়তা বোধ কিন্তু আপনি ভারতের 100 কোটি মানুষের মধ্যেও পাবেন না, এটা গ্যারান্টেড। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যুদ্ধে নামলে এরা শহীদ হবে, না হলে গাজী হবে। যদি আপনি এই নিয়েতে যুদ্ধের মাঠে যান তাহলে কিন্তু আপনার সাথে যুদ্ধে কেউই পারবে না, পারার মতো সক্ষমতা রাখে না। এটাই হলো বাংলাদেশের মানুষের চরিত্র। ভারতের যে সমস্ত টিভি চ্যানেল, রিপাবলিক সহ যে সমস্ত টিভি চ্যানেল আছে, সেই সমস্ত টিভি চ্যানেলের আপনার রেটিং কমিয়ে দেন, সেই সমস্ত টিভি চ্যানেলে যে দেখা বন্ধ করে দেন, সেই সমস্ত টিভি চ্যানেল কিন্তু আমরা 1 মিনিটও দেখিনি, কিন্তু আমরা যে সমস্ত আসল কথা, মোটো কথা, সেই সমস্ত কথাগুলো কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে। সুতরাং গ্লোবালাইজেশনের দুনিয়াতে আপনি যে কোনো টিভি চ্যানেলকে নিয়ে প্রশ্ন করতে পারেন, সেই সমস্ত টিভি চ্যানেলকে আপনি বহিষ্কার করাও আবার রাইট রাখেন। এটাই হচ্ছে গ্লোবালাইজেশন। আপনি ভালোকে অ্যাকসেপ্ট করবেন, খারাপকে আপনি পরিহার করবেন, এটাই গ্লোবালাইজেশন। সেই গ্লোবালাইজেশনের টেন্ডেন্সি থেকেই আমরা এই ধারণাগুলো পেতে পারি। সুতরাং আমাদের যেই সমস্ত পাকিস্তানের সাথে বাণিজ্যিক গ্যাপ ছিল, সেই সমস্ত বাণিজ্যিক গ্যাপগুলো আমাদের সারিয়ে উঠতে হবে এবং পাকিস্তানকে আমাদের বন্ধু বানাতে হবে। এটা আমাদের দেশের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য। আমরা কোনোভাবে একত্রিত হব না, দুইটি দেশ, এত দূরের দেশ একত্রিত হয় না, কিন্তু বাণিজ্যিক গ্যাপ যদি আমরা কমাতে পারি তাহলে
চীনও কিন্তু আমাদের মানে পক্ষে কাজ করবে। ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছে চীন যে আমরা আমাদের সাথে শেখ হাসিনার সাথে যে সম্পর্ক, ধরম মরম সম্পর্ক চীন জড়িয়েছিল সেটা ছিল শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক, কিন্তু বাংলাদেশের সাথে এখন যে সম্পর্ক ডেভেলপ করতে চায় সেটা হলো রাজনৈতিক সম্পর্ক। সেই রাজনৈতিক সম্পর্ক যদি ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু চীনেরই একটা ভালো একটা খেলোয়াড় হবে বাংলাদেশ। কারণ হলো ভারতকে শায়েস্তা করার জন্য মানে চতুর্দিক থেকেই যদি দেশগুলো চাপে রাখে তাহলে কিন্তু ভারতের যে আরএসএস এর যে কট্টরবাদী হিন্দুত্ববাদ, কট্টরবাদী নিয়ম নীতি আছে সেই সমস্ত নিয়ম নীতি কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে যাবে। আর আমাদের যারা শিক্ষিত সুশীল চুতিয়ারা আছেন, যারা লেখাপড়া করেছেন কিন্তু মিডিয়া স্ট্র্যাটেজি বোঝেন না, আমাদের দেশের সার্বভৌমত্ব স্ট্র্যাটেজি বোঝেন না, তাদের বলবো যে আমাদের দেশের সক্রিয়তা বজায় রাখুন, আমাদের দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখুন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হয়েছে কিন্তু হিন্দুত্ববাদ বোঝেন না, যে হিন্দুত্ববাদ কি। আপনি হিন্দু ধর্ম পালন করেন সেটা কোনো বিষয় না, আমাদের দেশের সাম্প্রতিক যে বোধ আছে, সাম্প্রতিক যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছরের ঐতিহ্য বলা যেতে পারে। সেই সম্প্রীতি কিন্তু ভারতের মধ্যে নাই। ভারতের গুজরাটে যে 4000-5000 মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হয়েছিল এই নদীর দ্বারা, সেটা কিন্তু কেউই আপনারা ভয়েস রেইজ করেন নাই বাংলাদেশ থেকে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে সংগঠিত হয়নি। বাংলাদেশে আমার হাজার হাজার বন্ধু আছে, আমার যে সমস্ত বন্ধুরা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সেই সমস্ত বন্ধুদের কিন্তু আমরা যেভাবে সমীহ করি, তাদের সাথে অন্তত আমরা একই প্লেটে খাওয়ার চিন্তা করি। কিন্তু ভারতের মতো কিন্তু আমরা এইরকম বিদ্বেষ নীতি পোষণ করি। ভারত একটা উগ্র জাতীয়তাবাদ তাদের দেশের ভিতরে লঞ্চ করার চেষ্টা করেছে শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর মাধ্যমে। কংগ্রেস কিন্তু এতটা মানে উগ্রবাদিতা লালন করে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিমার্কেশন নিয়ে অনেক কথা বলতাম, তিস্তা নদী নিয়ে অনেক কথা বলতাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু তার দেশের যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা, মানুষের যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, সে সুইংস কমেন্ট করে যে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতির মধ্যে আমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। কিন্তু ভারতীয়রা কখনোই চিন্তাও করে না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চিন্তাও করতে পারে না শান্তিরক্ষী বাহিনী কখন পাঠায়। একটা দেশ যখন ডিমান্ড করে, ডিজায়ার্ড করে, তখন শান্তিরক্ষা ইউএন মিশন থেকে তাদের পিস কিপিং মিশনের নাম করে সেনাবাহিনী এবং লিমিটেড অ্যাক্সেস দেওয়া হয় যে আপনারা কতজন চান সেই সংখ্যক আমরা সেনাবাহিনী পাঠাবো বা সদস্য পাঠাবো। এই জিনিসগুলো তারা বোঝে না, অথচ তারা রাজনীতি করে, দীর্ঘদিন রাজনীতি তারা উগ্রবাদী রাজনীতি করতে করতে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। সুতরাং আসেন আমরা যারা টুরিস্ট বিষয়ে ভারতে যাওয়ার চিন্তা ভাবনা করেছে, আমরা ভারত ঘুরে আসছি, নেপাল ঘুরে আসছি, আমরা ভারতের যে সমস্ত ফ্যাসিলিটিস আছে তার সাথে বেশি ফ্যাসিলিটিস কিন্তু নেপালে পাবেন, মালয়েশিয়াতে পাবেন। আপনারা সার্ক ট্যুর দিয়ে দেখতে পারেন যে ভারত আমাদের প্রতি কি ধরনের বিদ্বেষ নীতি পোষণ করে। সেই বিদ্বেষ নীতির কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে সক্রিয়তা, জাতীয়তাবোধ, সেটা কিন্তু চরম লেভেলে চলে যাচ্ছে। সুতরাং ভারত থেকে যারা মেডিকেল সার্ভিস নিয়েছে তারা মালয়েশিয়াতে যান। এবং বাংলাদেশের ইলিয়াস সাহেব ইতিমধ্যেই বলল যে বাংলাদেশের মেডিকেল ফ্যাসিলিটিস যদি আমরা আরো স্ট্রং করতে পারি, প্রত্যেকটি বিভাগীয় যদি আমরা ভালো মেডিকেল ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে পারি, ভালো হাসপাতাল তৈরি করতে পারি। আমরা জানি সকলেই আমাদের বাংলাদেশে চুরি চামার করে যেভাবে হোক আপনারা অনেক ব্যবসায়ী আছেন যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা ইনকাম করেছে। এখন যদি বিভাগীয় জায়গায় যদি আপনারা একটা করে আল্ট্রা মডার্ন হাসপাতাল তৈরি করেন, যে হাসপাতালে ভারত থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডক্টররা এসে এখানে সার্ভিস দিবেন, তাহলে কিন্তু আমাদের কোনো মানুষের কিন্তু এই বিদেশ যেতে হবে না। আমরা সকলেই জানি সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজ হয়েছে যেখানে নার্সগুলো কিন্তু বিদেশি। আপনারা বাংলাদেশ তো বটেই, আপনি ভারতের এমন কোন মেডিকেল পাবেন না যে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজের মতো সার্ভিস দিচ্ছে, যেটা হলো আপনি জাস্ট যমুনা সেতু পার করে হাতের বাম দিকে একবার 15 মিনিটে আপনি খাজা ইউনূস আলী মেডিকেলে যেতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো বিমান, যে কোনো উড়োজাহাজের মাধ্যমে কিন্তু খাজা ইউনূস আলী মেডিকেলে যেতে পারবেন। খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ কিন্তু বানানোই হয়েছিল যে সারা বিশ্বের যত মানে রিসোর্সফুল পার্সন আছে, ভালো কোয়ালিটিফুল ডাক্তার আছে, তাদের এখানে আনা হবে এবং যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের এখানে চিকিৎসা দেওয়া হবে। সুতরাং আমরা এই সমস্ত মেডিকেল গুলো হাইলাইট করে, এই সমস্ত মেডিকেল গুলো যদি হাইলাইট করতে পারি তাহলে ভারতের উপরে যে আমাদের ডিপেন্ডেন্সি ছিল সেই ডিপেন্ডেন্সি কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা পূর্ববর্তী যে সমস্ত ভিডিওগুলো দিলাম সেই সমস্ত ভিডিওগুলোতে আপনারা দেখলেন। সুতরাং আসুন আমরা জাতীয়তাবাদ জাগ্রত করি এবং পাকিস্তানের সাথে আমরা সম্প্রীতি বাড়াই, চীনের সাথে সম্প্রীতি বাড়াই, আমরা নেপালের সাথে সম্প্রীতি বাড়াই, শ্রীলঙ্কার সাথে সম্প্রীতি বাড়াই। বিশেষ করে ভারতের যারা বন্ধু তারা আমাদের
মানে শত্রু, ভারতের যারা শত্রু তারা আমাদের বন্ধু, এই নীতিতে আমরা যদি চলি দেখবেন ভারত আগামী 1-2 বছরের মধ্যেই এমন কোণঠাসা হয়ে পড়বে, তারা আমাদের বাংলাদেশের সাথে কথা বলার সময় এই যে আসিফ নজরুল সাহেব যে সমস্ত কথাগুলো বলে গেছেন সেই সমস্ত নীতিতেই কিন্তু তারা চলবে, এটা 100% গ্যারান্টেড। আর ভারতের মিডিয়া চ্যানেল, যে সমস্ত মিডিয়া চ্যানেল আছে দেখবেন ইতিমধ্যেই ওরা দমিত হয়ে যাবে ভারতের ভেতর থেকেই। ভারতের যারা সচেতন নাগরিক আছে, সচেতন মানুষ আছেন, যারা শিক্ষিত মানুষ আছেন, তারা কিন্তু এই জিনিসগুলো খুব সিরিয়াসলি দেখতেছেন যে ঘটে কি আর ঘটায় কি আর তারা বলে কি, যেটা আমাদের বুয়েটের শিক্ষক এনায়েত ভাই খুব সুন্দরভাবেই তার ভিডিওতে তুলে ধরলেন, আমরা এটা কাট করেও দেখালাম আপনাদের। সুতরাং আপনারা এই জিনিসগুলোতে একই সিদ্ধান্ত নেন যে আমাদের জাতীয়তাবোধকে যেভাবে হোক রক্ষা করতে হবে, এবং ভারতের যে মানে আধিপত্য, ভারতের যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সেই সমস্ত আগ্রাসন আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের কথার মাধ্যমে, আমাদের লেখাপড়ার মাধ্যমে, আমাদের আভিজাত্যের মাধ্যমে, আমাদের অবকাঠামো নির্মাণের মাধ্যমে ভারতকে আমরা প্রতিহত করব। আসুন ভারতের বিরুদ্ধে আমরা লড়ি, ভারতের বিপক্ষে আমরা কাজ করি, এবং আমাদের দেশের মধ্যে যারা আছি আমরা আমাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখি। কারণ আমরা দেখেন মিয়ানমারে একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, মিয়ানমারের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশ আশ্রয় নিয়েছে। ভারতের ভিতরে যদি এরকম যুদ্ধ হয়, ভারতের মানুষ কিন্তু যাওয়ার কোনো জায়গা পাবে না। আবার বাংলাদেশেও যুদ্ধ অবস্থায় বাংলাদেশের মানুষ কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশে যারা বসবাস করতেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, আপনাদের ভিতরে জাতীয়তাবোধ জাগ্রত করেন, যে আপনারা ইসকনকে আপনারা প্রায়োরিটি দিবেন না, বাংলাদেশের জাতীয়তাবোধকে আপনারা প্রায়োরিটি দিবেন, বাংলাদেশের যে সার্বভৌমত্বকে প্রায়োরিটি দিবেন। যদি এই জিনিসগুলো দিতে পারেন তাহলে আমাদের মধ্যে একাত্মতা থাকবে, আমাদের মধ্যে একত্রিত বোধ থাকবে, আমাদের মধ্যে যে সম্প্রীতি সে হাজার বছর ধরে গড়ে উঠছে সেই সম্প্রীতি থাকবে। আপনার পূজায় আমরা যেতে পারবো, আমরা মসজিদে যেতে পারবো, সকল জায়গায় আমাদের অ্যাক্সেস থাকবে। আপনারা ধর্ম আমাদের উপর চাপাবেন না, আমাদের ধর্ম আপনাদের উপর চাপাবো না, এটাই স্বাভাবিক। ইসলামের বিউটি কিন্তু এটা। ইসলাম সুন্দরভাবে বলছে যে যার যার ধর্ম তার কাছে, এরকম একটা মানে কোরআন শরীফের সূরাই আছে, যে সূরার মাধ্যমেও কিন্তু এই কথাগুলো বলা হয়েছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, যেখানে এখানে বলা হয়েছে যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কেউ কারো ধর্ম নিয়ে প্রচার করবে মানে প্রেশারাইজ করবে না, আপনার ধর্ম পালন করবেন। আপনার ধর্ম পালন করতে যদি কেউ বাধা দেয় তাকে প্রতিহত করেন, বিভিন্ন চ্যানেলে কথা বলেন, বিভিন্ন মিডিয়া চ্যানেলে কথা বলেন, সরকারের কাছে বলেন। তারা যদি তথ্য না দেয় তাহলে আন্তর্জাতিক চ্যানেলে নেন, তাহলে দেখবেন আমাদের দেশের ভিতরে মানে চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হবে, যার কারণে আমাদের মধ্যে যে সম্প্রীতি হাজার বছর ধরে ঘুরছে সেই সম্প্রীতি রক্ষা হবে। সুতরাং আসুন আমাদের জাতীয়তাবাদের যা আমরা ডাক দিই, আমরা জনগণের পক্ষে কাজ করি, দেশের সার্বভৌমত্বের পক্ষে কাজ করি, এবং ভারতের যে কোনো বিষয়ে, যে কোনো আধিপত্যবাদকে আমরা প্রতিহত করি। ধন্যবাদ সকলকে।